আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। একের পর এক যুদ্ধ বাজছে পৃথিবী জুড়ে। পাকিস্তানের যুদ্ধ শেষে সেখানেই আবার পুনরায় যুদ্ধ শুরু হচ্ছে, তবে তা থামার কোনো নামগন্ধ নেই, যার জেরে পৃথিবী জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্ববাসী। দর্শক, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিরিয়ার সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি ইসরায়েলের। এরপর জানিয়ে দিব আসাদের পতন সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের সুযোগ বলছে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব সিরিয়ার ভবিষ্যৎ কি। এদিকে কুখ্যাত জান্তা জেনারেল সহ শত শত মিয়ানমার সেনাকে আটক করেছে আরাকান আর্মি। এরপর জানিয়ে দিব তুরস্ক কেন সমুদ্রে বিমান ডুবিয়ে দিচ্ছে। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় ইসরায়েলি হামলা অব্যাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সিরিয়া সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি ইসরায়েলের। ইসরায়েল ও সিরিয়ার মধ্যকার বাফার জোন থেকে সৈন্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। সিরিয়ার সরকারের পতনের পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে ইসরায়েলি সৈন্যরা ওই বাফার জোন দখল করে নেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তারা আপাতত সেখানেই থাকবে। বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সলিভানের সাথে জেরুজালেমে এক বৈঠকের পর নেতানিয়াহুর দফতর জানিয়েছে যে গোলান উপত্যকার পাশের বাফার জোনে ইসরায়েলি সৈন্যরা ততদিন থাকবে যতদিন না সিরিয়ার দিকে কোনো বাহিনী ইসরায়েলিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী ও ইসরায়েলের মধ্যে 1974 সালে হস্তক্ষেপ না করার চুক্তি লঙ্ঘনের জন্য জাতিসংঘ, ফ্রান্স এবং অন্যান্য দেশ ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এ পদক্ষেপ সাময়িক। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তারা আশঙ্কা করছেন যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ উৎখাত হবার পর বাফার জোন থেকে সিরীয় সৈন্যরা পালিয়ে যাওয়ায় একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। নেতানিয়াহুর দফতর বলছে সেই উগ্রবাদী গোষ্ঠীদের দিয়ে সেই শূন্যতা পূরণ করতে এবং 7 অক্টোবরের আক্রমণের মতো গোলান উপত্যকায় ইসরায়েলিদের হুমকি দিতে ইসরায়েল দিবে না। এই বিবৃতিতে 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে হামাসের হামলার প্রসঙ্গে উল্লেখ করা হয় যে হামলায় প্রায় 1200 ইসরায়েলিকে হত্যা করা হয় এবং 250 জনকে বন্দী করে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে 100 জনকে জীবিত কিংবা মৃত এখনও তারা মুক্তি দেয়নি। আসাদের পতন সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের সুযোগ বলেছে যুক্তরাষ্ট্র। বাশার আল আসাদের পতনকে সিরিয়ার রাসায়নিক অস্ত্র চিরতরে ধ্বংস করার এক অনন্য সুযোগ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 12 ডিসেম্বর এক মার্কিন রাষ্ট্রদূত নিকোল শাম্পেইন জানান ওয়াশিংটন সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে বৈশ্বিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক সংস্থার প্রচেষ্টাকে জোরালোভাবে সমর্থন করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নেদারল্যান্ডসের হেগে সিরিয়া ইস্যু নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ওপিসিডব্লিউ এর বৈঠকের আগে রয়টার্সকে একথা বলেন নিকোলা শাম্পেইন। বৈঠকটি বৃহস্পতিবার 2:30টায় শুরু হওয়ার কথা ছিল। বৈঠকে ওপিসিডব্লিউ প্রধান সিরিয়ার রাসায়নিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য তহবিল ও কারিগরি সহায়তার অনুমোদন চাইবেন বলে আশা করা হচ্ছে। সিরিয়া 2013 সালে মার্কিন রুশ চুক্তির অধীনে ওপিসিডব্লিউতে যোগ দিয়েছিল ও তাদের রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে সম্মত হয়েছিল, কিন্তু 1 দশকেরও বেশি সময় পরও সিরিয়ার কাছে নিষিদ্ধ অস্ত্র রয়েছে এবং তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে 13 বছরের গৃহযুদ্ধে প্রেসিডেন্ট আসাদের বাহিনী বারবার এই ধরনের অস্ত্র ব্যবহার করেছে। শাম্পেইন বলেন, আমরা এখন কাজটি শেষ করতে চাই। এটি সিরিয়ার নতুন নেতৃত্বের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং ওপিসিডব্লিউ এর সঙ্গে কাজ করার জন্য একটি সুযোগ। সিরিয়ার ভবিষ্যৎ কি? গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ার ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং একটি সাংবিধানিক পরিষদ গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন সিরিয়ান ডেমোক্রেটিক ফ্রন্টের মহাসচিব মাহমুদ মেরহি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,
সিরিয়ার ভবিষ্যৎ কোনো একক পক্ষ দ্বারা নির্ধারিত হওয়া উচিত নয়, কারণ সিরিয়া একটি বৈচিত্র্যময় দেশ এবং এই বৈচিত্র্যকে সম্মান করতে হবে। তিনি যোগ করেন, দেশ গঠনে কোনো পক্ষকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়া উচিত নয়, কেননা সিরিয়ার জনগণই তাদের সংবিধান নির্ধারণ করবে। মাহমুদ মেরহি এ সময় সবাইকে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে পরামর্শ ও আলোচনা করার আহ্বান জানান। বলেন, রাজনৈতিক দলগুলো ও সরকারের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া হওয়া উচিত। এসডিএফ মহাসচিব বলেন, যদি আমরা সিরিয়ার সম্পদ জনগণের হাতে ফিরিয়ে দিতে পারি এবং অবরোধ তুলে দিতে পারি, তাহলে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব। সেই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে সিরিয়ার সেনাবাহিনীর সামর্থ্য ধ্বংস হয়ে গেছে। মাহমুদ মেরহি বলেন, আমাদের আর এমন কোনো সেনাবাহিনী নেই যা দখলদার ইসরায়েলি আগ্রাসনের মুখোমুখি হতে পারে। এখন দেশে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। কুখ্যাত জান্তা জেনারেল সহ শত শত মিয়ানমার সেনাকে আটক করেছে আরাকান আর্মি। আরাকান আর্মি বুধবার জানিয়েছে, কুখ্যাত জান্তা জেনারেল থুরেন তুন সহ হাজারো মিয়ানমার সেনাকে আটক করেছে তারা। রবিবার রাখাইন রাজ্যে অভিযানের সময় বাংলাদেশ সীমান্ত মংডু শহর থেকে তাদেরকে আটক করা হয়। বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, মংডু শহরে থাকা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ব্যাটালিয়ান ৫ ঘাঁটিতেও তারা হামলা চালিয়েছে। এই বিদ্রোহী গোষ্ঠীটি জান্তার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মংডু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নং ৫ বেশ কয়েক মাস লড়াইয়ের পর রবিবার সকালে দখল করে নেয়। ব্যাপক সুরক্ষিত এই ঘাঁটিটি আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন এর রোহিঙ্গা মিলিশিয়া সহ ৭ শতাধিক পুলিশ অফিসার এবং সৈন্যদের মাধ্যমে পরিচালিত হতো। আরাকান আর্মি বলেছে, তারা জান্তা বাহিনীর বিমান হামলার মধ্যে ৫৫ দিনের লড়াইয়ের পরে রোববার এই ঘাঁটি দখল করতে সক্ষম হয়। তারা আরো বলেছে, বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরে লড়াইয়ের সময় ৪৫০ জনেরও বেশি সরকারি সেনা নিহত হয়েছে এবং আরাকান আর্মির সেনার প্রচুর অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। তুরস্ক কেন সমুদ্রে বিমান ডুবিয়ে দিচ্ছে? সমুদ্রে ডুবিয়ে দেওয়া হচ্ছে বিমান, তবে এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবেই এ কাজ করেছে তুরস্ক। এর কারণটা বেশ চমকপ্রদ। বিশাল আকার বিমানের ভাঙা চূড়াকাঠামো সমুদ্রের তলদেশে পাঠানোর পেছনে রয়েছে পরিবেশ, অর্থনীতি এবং পর্যটক। পুরনো বিমানগুলোর প্রয়োজনীয় অংশ খুলে ফেলার পর বাকি অংশ যখন সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়, তখন সমুদ্রের তলদেশে এয়ারবেসের মতো বিমানের বিশাল কাঠামো সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য হয়ে ওঠে বিশাল আশ্রয়স্থল। অন্যদিকে সামুদ্রিক নানা অ্যাডভেঞ্চার স্পোর্টসের খ্যাতি রয়েছে তুরস্কের, কিন্তু দেশটি পর্যটকের আনাগোনা কমে যাওয়া এবং সি ডাইভারদের কাছে টানতে বিমান ডোবানোর অভিনব সিদ্ধান্ত নেয় এরদোয়ানের দেশ। এতে বিদেশি পর্যটন ও ডাইভারদের কাছে তুরস্কের আকর্ষণ বাড়ছে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি পর্যটক টানতে দক্ষিণ পশ্চিম তুরস্কের এজিয়ান সমুদ্রে জেট A300 ডুবিয়ে দেওয়া হয়। ১৭৭ ফুট লম্বা, ১৪৪ ফিট উইং স্প্যান সহ এ বিমানটির সম্পূর্ণ ডুবতে সময় লাগে প্রায় ২.৫ ঘন্টা। সাগরে বিমান ডুবে যাওয়ার পর এটি কৃত্রিম রিফ হিসেবে কাজ করে। এর মধ্যে বসেই বাসা বাঁধে সামুদ্রিক প্রাণী। সিরিয়ায় ইসরায়েলি হামলা অব্যাহত। সিরিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এখনও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এছাড়া তুর্কি সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর মাঝেও চলছে সংঘর্ষ। উদ্ভূত এই পরিস্থিতিতে বাস্তুচ্যুত হয়েছে লক্ষাধিক মানুষ। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার লাতাকিয়া ও তারতুশ এলাকায় বিভিন্ন সামরিক বিমানবন্দর ও মিসাইল স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে সিরিয়ার গোলান হাইটসের ভেতরে এসে অবস্থান নিয়েছে, যা মূলত ওই অঞ্চল দখলেরই নামান্তর। দক্ষিণ পূর্ব সিরিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। সেখানে তুর্কি সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর মধ্যে চলা সংঘর্ষের জেরে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।